আমরা ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডাথ এর কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেট নাম্বার 1 কমপ্লিট করেছি, যেটা তোমাদের সামেটিভ 1 এই যে সামনের প্রথম পরীক্ষা সেই পরীক্ষায় আসবে এবং সেখানে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে কি কি থাকবে? সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে এবং তার সঙ্গে রাইটিং থাকবে। আমি শুধুমাত্র তোমাদের রাইটিং সেকশনটাকে বাদ দিয়ে ডাফ অ্যান্ড ডাথের কোশ্চেন ব্যাংকে যতগুলো মডেল সেট রয়েছে সেগুলো পরপর কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ আমাদের হাতে টাইম অনেক কম। শেষের দিকে টাইম থাকলে আমি কয়েকটা রাইটিং নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা মডেল সেট নাম্বার 2। এখান থেকে আমরা পুরো সিন, আনসিন এবং গ্রামার এই তিনটে সেকশন কমপ্লিট করব। তো চলো আমরা শুরু করি। প্রথম সেকশনে দেখো রয়েছে সিন। কি রয়েছে? Read the passage carefully and answer the following questions. 2 or 3 passengers, 2 বা 3 জন passengers got out, বেরিয়ে গেল, and disappeared, অদৃশ্য হয়ে গেল, into the night, রাতের অন্ধকারে। The conductor turned on the pavement. Conductor তার যে পেভমেন্ট মানে বাস যেখানে থেমেছিল তার নিচের যে জায়গা তাকে বলা হয় পেভমেন্ট, সেই পেভমেন্টের দিকে ঘুরলো। ওয়েন্ট সে গেল কোথায়? টু দা বাস, টু দা ড্রাইভার, ড্রাইভারের কাছে, টু হ্যাভ এ টক, কথা বলার জন্য, উইথ হিম, তার সঙ্গে। অ্যানাদার বাস, অন্য একটি বাস, দ্য লাস্ট ওয়ান, অর্থাৎ লাস্ট বাস অন দা রোড, তাহলে রাস্তার যে লাস্ট বাসটি ওয়েন্ট বাই, চলে গেল। ইট সিমড, এই বাসটাকে দেখে মনে হলো, ইনডিফারেন্ট মানে উদাসীন, টু দা সাউন্ড, চিৎকারে, কাদের চিৎকারে? অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, যে সমস্ত প্যাসেঞ্জাররা ওই লাস্ট বাসটিকে থামতে বলছিল চিৎকার করে, তাদের কথায় সেই বাসটি যেন উদাসীন ছিল এরকমই মনে হচ্ছিল। এ পুলিশম্যান, একজন পুলিশ, স্ট্রোলড আপ, সে ঘোরাফেরা করছিল, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, দরজার ভেতর থেকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট, সেই প্যাসেঞ্জাররা যারা ছিল তারা বাস্ট আউট মানে চিৎকারে ফেটে পড়লো। উইথ ইন্ডিগন্যান্ট, ইন্ডিগন্যান্ট মানে একেবারে রেগে, প্রোটেস্ট মানে তারা একটা প্রোটেস্ট করলো বা প্রতিবাদ করলো, অ্যান্ড অ্যাপিল করলো, আবেদনও করলো। ওয়েল, যাই হোক, হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো, আপনারা জানেন যে সে তার নিয়ম রক্ষা করেছে। অর্থাৎ কে নিয়ম রক্ষা করেছে? সেই বাস কন্ডাক্টর। হি সেড জেনিয়ালি, তিনি বললেন জেনিয়ালি মানে বিনম্রভাবে। দেন, তারপর, হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেলেন, টু স্ট্যান্ড, দাঁড়াবার জন্য, এ ফিউ ইয়ার্স, কিছু ইয়ার্ড দূরে, ডাউন দ্য স্ট্রিট, সে রাস্তার ধারে। দেয়ার, সেখানে, হি ওয়াজ জয়েন্ড বাই, মানে তার সঙ্গে যোগদান করলো, 2 more কনস্টেবলস, দুজন আরো কনস্টেবল তার সঙ্গে যোগদান করলো। তো এটা তোমাদের আগে পড়ে নিতে হবে, তারপর তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, এক একটা, এখানে 4টে করে অপশন আছে। তোমাকে সঠিক যেটা অল্টারনেটিভ অর্থাৎ এমসিকিউ এর মধ্যে যেটা সঠিক তার পাশে যে বক্স রয়েছে সেই বক্সে টিক মার্ক দিতে হবে। দ্য টোটাল নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার, প্রথমে পেয়েছি আমরা 2 or 3, তাহলে দেখো এখানে আমরা 2 or 3 মানে এই বক্সে টিক মার্ক দেব। তারপর দেখো দ্য নাম্বার অফ দ্য পুলিশম্যান টু হুম দ্য প্যাসেঞ্জার প্রোটেস্টেড ওয়ান, অর্থাৎ পুলিশম্যানের নাম্বার কত ছিল? তাহলে একজন পুলিশকেই কিন্তু প্রোটেস্ট করেছিল, তাহলে 1 হবে, অর্থাৎ এখানে টিক মার্ক হবে। দ্য সিনোনিম অফ দ্য ইনডিগন্যান্ট মিন ইজ, ইনডিগন্যান্ট মানে কি? ইনডিগন্যান্ট মানে বলতে পারো রেগে রেগে, তাহলে ইনডিগন্যান্টের এর সিনোনিম বা একই অর্থযুক্ত শব্দ হচ্ছে অ্যাংরি, অর্থাৎ এই বক্সে আমাদের টিক মার্ক দিতে হবে। 4 নম্বর দেখো দ্য প্যাসেঞ্জার্স অ্যাপিল টু দা, প্যাসেঞ্জার কাকে অ্যাপিল করেছিল? পুলিশম্যানকে, তাহলে সি একটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এই বক্সে আমাদের টিক মার্ক দিতে হবে। তারপরে দেখো বি এর কোশ্চেন, দ্য লাস্ট বাস অন দ্য রোড ওয়াজ, দেখো তো কোথায় আছে? এটাকে আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে কোথায় লেখা আছে দ্য লাস্ট বাস? এখানে আছে দেখো লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই,
তাহলে এইটুকু লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে ওয়াজ আছে না, দ্য লাস্ট বাস অন দ্য রোড ওয়াজ, সে কি করলো, এখানে ওয়েন্ট বাই করা যাবে না, এখানে ওয়েন্ট বাই না করে গোয়িং বাই করতে হবে। কেন? কারণ কারণ আমাদেরকে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। যদি এখানে ওয়াজ না থাকতো তাহলে ওয়েন্ট বাই আমরা করতাম। 2 নম্বর দেখো, গেটিং ডাউন ফ্রম দ্য বাস, বাস থেকে নেমে 2 or 3 প্যাসেঞ্জার্স গট, কি করলো, দেখো গটের পরে আছে আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, তাহলে এই কথাটুকু আমাদের লিখতে হবে। গটের পর থেকে আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, তাহলে আমাদের বি এর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, সি এর কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। তোমাদেরকে অবশ্যই 9 এবং 10 এ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। দ্য নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার ফিউ, মানে কিছু নাম্বার ছিল প্যাসেঞ্জার, আমরা এখানে শুধুমাত্র 2 বা 3 এর কথা পেয়েছি, তার মানে এটাকে আমরা ঠিক বলতে পারি না, এটা হচ্ছে ভুল। কারণটা কি, আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এইটা হবে, 2 or 3 passengers got out and disappeared into the night, এই কথাটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। কোনটা, এইটা, 2 or 3 passengers got out and disappeared into the night, এখান থেকে 2 or 3 passengers got out and disappeared into the night। কারণ ফিউ কেন লিখবো না, কারণ এইটুকুর মধ্যে আমরা ফিউ প্যাসেঞ্জার বলে কোন প্যাসেঞ্জারের কথা উল্লেখ পাইনি, সেই জন্য। তারপরে দেখো, দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাংরি, প্যাসেঞ্জাররা রেগেছিল, এটা ঠিক। আমরা কি করে বুঝলাম যে প্যাসেঞ্জাররা রেগেছিল, দেখো এটা হবে ট্রু, সত্য হবে। কেন সত্য হবে, কারণ দেখো প্যাসেঞ্জাররা যে রেগেছিল সেটা কোন সেন্টেন্স থেকে বুঝতে পারছো, ভালো করে দেখো, দেখো এখানে ইনডিগন্যান্ট প্রোটেস্ট, দ্য প্যাসেঞ্জার্স, এখানে আছে দেখো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কি দেওয়া আছে, দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, তাহলে এই সেন্টেন্সটা থেকে বুঝতে পারছো যে প্যাসেঞ্জাররা রেগে ছিল, তাহলে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর চলে আসবো আমরা আনসিন। দেখো এই আনসিন প্যাসেজটা তোমাদের বই থেকে নয়, বইয়ের বাইরে থেকে আসবে, এটা তোমাদের পড়তে হবে, পড়ে আনসার করতে হবে। তো দেখো কি লেখা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেওগড় ইজ এ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, দেওগড় হচ্ছে একটি বিখ্যাত টুরিস্ট, মানে যেখানে ভ্রমণার্থী মানে ভ্রমণ করে এরকম ডেস্টিনেশন মানে জায়গা। দেখো তোমরা ক্লাস 9 পড়ছো, যদি ক্লাস 9 থেকে 10 এই 2 বছর যদি কন্টিনিউ এই আমার এই যে চ্যানেলটা ইংলিশ ক্লাস, এই চ্যানেলের সঙ্গে থাকো এবং কন্টিনিউ এভাবে রিডিং সিন, রিডিং আনসিন, রাইটিং, গ্রামার এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং খাতায় নোট করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের টিউশনেরও খুব একটা প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। কারণ টিউশন নিলেও তোমরা যদি এই ক্লাসগুলো করতে থাকো এবং খাতায় নোট করতে থাকো, তোমাদের দেখবে ক্লাস 9 এর আলাদা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, সেইগুলো থেকেই কিন্তু তোমরা নোট করতে পারো। আনসিন গুলো যেমন এখন থেকেই পড়তে হবে, কারণটা কি, কারণ তোমরা মাধ্যমিক দেবে পরের বছর, তখন কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে তোমরা পারবে না, এখন থেকে প্র্যাকটিসটা করতে হবে। তো প্রথমে পড়া প্র্যাকটিস করো এবং তার সঙ্গে বোঝা প্র্যাকটিস করো, পড়ে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো দেওগড় ইজ এ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, দেওগড় হচ্ছে একটি ফেমাস, ফেমাস মানে কি বিখ্যাত, টুরিস্ট, টুরিস্ট মানে কি বলো, যে যেখানে ভ্রমণার্থীরা যায়, আর ডেস্টিনেশন মানে স্থান বা জায়গা হলো, অ্যান্ড এবং এ মেজর হিন্দু পিলগ্রিমেজ, ভালো করে বোঝো, মেজর মানে কি প্রধান, প্রধান হিন্দু পিলগ্রিমেজ, হিন্দু মানে কি হিন্দুদের, পিলগ্রিমেজ মানে তীর্থস্থান, সেন্টার, পিলগ্রিমেজ সেন্টার, তাহলে হিন্দুদের একটি তীর্থস্থানের সেন্টার, বোঝা গেল এইটুকু। ইচ ইয়ার প্রত্যেক বছর, বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্ট মাসের মধ্যে, অ্যাবাউট মানে প্রায় 8 মিলিয়ন ডিভোটিস, 8 মিলিয়ন মানে 8 লক্ষ, ডিভোটিস মানে কি যারা ডিভোট করে, অর্থাৎ যারা পূজা অর্চনা করে, যারা ভক্ত, তাহলে ডিভোটিস মানে কি ভক্ত, তাহলে 8 লক্ষ ভক্ত কি করে, কাম আসে টু দেওঘর, কখন আসে, জুলাই কিংবা আগস্ট মাসে।
কোথা থেকে আসে? ফ্রম। ফ্রম মানে থেকে, ভ্যারিয়াস পার্টস অফ ইন্ডিয়া, ভ্যারিয়াস মানে বিভিন্ন, পার্টস মানে অংশ, অফ ইন্ডিয়া মানে ভারতের, তাহলে ভারতের বিভিন্ন অংশ থেকে তারা আসে। কোন মাসে? জুলাই এবং আগস্ট মাসে। দ্য নেম, এই যে নামটা দেওঘর, হ্যাজ বিন ডিরাইভড, ডিরাইভ মানে উৎপত্তি হয়েছে, তাহলে এই যে দেওঘর নামটি উৎপত্তি হয়েছে ফ্রম, কোথা থেকে? দ্য দেব অ্যান্ড ঘর, এই দুটো ওয়ার্ড থেকে, যার অর্থ হলো দ্য অ্যাবডি অফ গড। অ্যাবডি মানে হচ্ছে বাসস্থান, অর্থাৎ বলতে পারো তুমি হাউস, বাড়ি, অফ গড মানে ভগবানের ঘর। দেওগড় ইজ অলসো নোন অ্যাজ বৈদ্যনাথ ধাম, তাহলে দেওঘরকে বৈদ্যনাথ ধামও বলা হয়, অ্যান্ড বাবা ধাম, তাকে বাবা ধামও বলা হয়। দেওগড় হ্যাজ বিন রেফার টু, দেওগড় যে দেওগড়ের যে কথা সেটা কোথায় আছে, কি হিসাবে আছে? অ্যাজ হরিতাকিভান অর কেতাকিভান ইন সংস্কৃত টেক্সট, সংস্কৃতের যে টেক্সট রয়েছে সেখানে দেওঘরের উল্লেখ আছে এই নামে, হরিতাকিতন কিভান অ্যান্ড কেতাকিভান, এখানে উল্লেখ আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিজনাল ফেয়ার্স, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজনাল ঋতুর যে মেলাগুলি হয়, হেল্ড যেটা হয় অ্যাট দেওঘর, দেওঘরে অন দ্য অকেশন অফ শিবরাত্রি, তাহলে শিবরাত্রিতে হয়, শ্রাবণা শ্রাবণে হয়, সোমবারী সোমবারীতে হয়, আর শ্রী পঞ্চমী শ্রী পঞ্চমীতে হয়। এমং আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স, এমং মানে মাঝে, আদার মানে অন্যান্য, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ফেয়ার্স মানে মেলা, তাহলে আরো অন্যান্য মেলার মধ্যে, আর সেগুলো হচ্ছে গোপাষ্টমী মেলা, এটা একটা মেলা, দুশেরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নিউয়ান মেলা অ্যান্ড দুর্গা পূজা। তাহলে এতগুলো যে অকেশন হয়, সেই অকেশনের মধ্যে কিন্তু দেওঘরে বিভিন্ন রকমের মেলা হয় বা ফেয়ার হয়। এবার এটা আমরা পড়লাম, এটা কিন্তু এইভাবে তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করে যেতে হবে। রিডিং পড়া এবং তাকে কম্প্রিহেনশন করা, এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কিন্তু মুখস্থের ব্যাপার নয় যে অন্য সাবজেক্ট পড়লাম মুখস্থ করলাম, এরকম ব্যাপার নয়, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এতে কি আছে? দেওঘর ইজ এ ফেমাস, তাহলে ফেমাস কিসের জন্য? একটা হচ্ছে টুরিস্ট ডেস্টিনেশন, আর একটা হচ্ছে হিন্দু পিলগ্রিমেজ, ঠিক আছে। এবার দেখো স্পিরিচুয়াল স্পট আমরা পাইনি, টুরিস্ট স্পট পাইনি, হ্যাঁ পেয়েছি যে টুরিস্ট ডেস্টিনেশন, তাহলে এটা হবে, এইটা হবে। আবার দেখো হিন্দু পিলগ্রিমেজ স্পট, এটাও পেয়েছি, তাহলে বিও হবে সিও হবে, তাহলে আমরা দেখো ডিএ কি পেয়েছি, বি এবং সি দুটোই, তাহলে এইটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। কোনটা হবে বলো? ডি এরটা। 2 নম্বর দেখো দেওঘর ইজ অলসো নোন অ্যাজ, দেওঘরকে কি কি বলা হয়? আমরা পেয়েছি যেমন দেখো বৈদ্যনাথ ধাম পেয়েছি, আবার বাবা ধাম পেয়েছি, তাহলে দুটো নাম পেয়েছি আমরা। এখানে দেখো কোনটা আছে? মাতৃধাম না, পিতৃধাম না, বাবাধাম, হ্যাঁ বাবাধাম পেয়েছি, তাহলে বাবাধাম হবে। বদ্রীধাম না, এইটা আমরা পাইনি। এবার দেখো 3 নম্বর, দ্য টার্ম দেওঘর ইজ রিলেটেড উইথ, কোন টেক্সট থেকে এসছে? আমরা জানি এটা সংস্কৃত টেক্সট থেকে এসছে। তারপরে দেখো 4 নম্বর, বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট ইচ ইয়ার দ্য নাম্বার অফ ডিভোটিস, কত নাম্বার অফ ডিভোটিস আছে? 8 মিলিয়ন। দেখো 8 মিলিয়ন মানে 8 লক্ষ, তাহলে 8 মিলিয়ন, এইটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? কোশ্চেনের উত্তর করে এমন কোনো ব্যাপারই নয় যদি তোমরা খুব ভালো করে টেক্সটটাকে বুঝতে পারো। এবার দেখো আমরা ট্রু ফলস করব এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের এখানে লাগবে। মেনি ডিভোটিস কাম টু দেওঘর ইন উইন্টার সিজন, কি বলছে? উইন্টার সিজনে আসে, তাই কি আমরা পড়েছি জুলাই আগস্ট মাসে, আর জুলাই আগস্ট মাসটা হচ্ছে গ্রীষ্মকাল, তাহলে এটা হবে কি? ফলস, এটা হবে ফলস। এবার এটা ফলস হবে, এর সাপোর্টিং স্টেটমেন্ট তুমি কি দেবা? সাপোর্টিং স্টেটমেন্ট যখন তুমি দেবা তখন দেখবা এইখান থেকে তোমাকে লিখতে হবে যে ইচ ইয়ার বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট, ঠিক আছে, অ্যাবাউট 8 মিলিয়ন ডিভোটিস কাম টু দেওঘর ফ্রম ভ্যারিয়াস পার্টস অফ ইন্ডিয়া, এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। আমরা চলে যাব পরের কোশ্চেনে। দেখো দ্য টুরিস্ট স্পট referred here is concerned with all religions, দেখো টুরিস্ট স্পট মানে কিন্তু সমস্ত রিলিজিয়নের সঙ্গে কনসার্ন কিনা বলো? টুরিস্ট মানে কারা হয়? যারা ট্যুর করতে আসে, তো তারা বিভিন্ন ধর্মের হতে পারে, তো তার মানে কি অল রিলিজিয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, এমন নয় যে শুধু হিন্দু বা মুসলিম, সবাই আসতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো টি, ঠিক আছে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেবো? সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এখানে কি দেবো? যে টুরিস্ট স্পট, দেখো এখানে আমরা দেখেছি
যে এইটা বলতে পারি তোমাদের যে দেওগড় ইজ ফেমাস ফর টুরিস্ট ডেস্টিনেশন, বাস এইটুকুই দিলে আমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে চলে এসো, তারপরে কি আছে দেখো 3 নম্বর, দেব মিন্স অ্যাবডি অ্যান্ড ঘর মিন্স গড। খুব ভালো করে বোঝো, দেব মানে কি? দেব মানে কিন্তু গড, তাহলে দেব মানে গড হওয়া উচিত ছিল। আর এই যে দেখছো অ্যাবডি মানে ঘর হওয়া উচিত ছিল, তাহলে উল্টো দেওয়া আছে, তাহলে এটা ফলস হবে, এটা হবে ফলস। তোমাকে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দিতে হবে দেখো দেখি, দেব মিন্স কি আছে আর ঘর মিন্স কি আছে দেখো, ভালো করে দেখো। দেখো ফ্রম দ্য দেব অ্যান্ড গড মিনিং মানে অ্যাবডি অফ গড, তাহলে দেব আর ঘর মানে আমরা বুঝতে পারছি যে দেব মানে হচ্ছে ভগবান, তার মানে গড, আর ঘর মানে হচ্ছে অ্যাবডি। এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এ হয়ে গেল আমাদের আনসিন প্যাসেজ। এবার আমরা গ্রামার পোর্শনে আসবো। গ্রামার পোর্শনে তোমাদের মাধ্যমিকে 12 নম্বর থাকে, সেই 12 নম্বরের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন একসঙ্গে থাকে, সেটা 3 নম্বর। তারপরে তোমাদের থাকে ভার্ব ফর্ম, সেটাও 3 নম্বর, তাহলে 6 নম্বর। আর 3 নম্বর থাকে তোমাদের ফ্রেজাল ভার্ব, 9 নম্বর। তাহলে 12 নম্বরের মধ্যে 3 নম্বর এখান থেকে আসে। আর 3 নম্বর কি থাকে? বাকি যত কিছু আছে, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ। তুমি যদি এই 3টেই করো, এর মধ্যে দেখবে 2টো পেয়ে যাবা। অর্থাৎ 12-র মধ্যে 11 নম্বর পেতে গেলে তোমাকে আর্টিকেল প্রিপোজিশন জানতে হবে, তোমাকে ফ্রেজাল ভার্ব জানতে হবে, ভার্ব ফর্ম জানতে হবে, আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং তার সঙ্গে তোমাকে ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলোও আছে, এগুলো তোমাকে জানতে হবে। তো প্রথমে আসে দেখো আর্টিকেল প্রিপোজিশন। ইট ওয়াজ, তোমরা বুঝতে পারছো ইট ওয়াজ, এটা বই থেকেই দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। ইট ওয়াজ কি হবে? ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল তিক্তভাবে ঠান্ডা একটি রাত্রিবেলা। অ্যান্ড ইভেন at the far end of the বাঁশের of the বাঁশ, the east wind cut like a knife। ঠিক আছে, এটা বই থেকে দেওয়া আছে। twirling them, দেখো এটা বই থেকে দেওয়া আছে, twirling them dash the window pane, তাহলে কোথায় হবে? twirling them on to বলতে পারো, তুমি যে বইয়ের মতনই করবে তার কোনো মানে নাই, তুমি অন করতে পারো বা অন টুও করতে পারো, on the window pane। এবার কি 1000 others উইথ করে দাও এখানে, তার সঙ্গে উইথ 1000 others ডাউন দ্য লেন, এভাবে তোমরা করতে পারো। চেঞ্জ দ্য ভয়েস, দেখো এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে, তোমরা যারা ভয়েস চেঞ্জ জানো না তাদের পক্ষে একটু কঠিন লাগবে, কিন্তু যদি নাও জানো একবার জেনে রাখো যে দ্য প্রজেক্ট হচ্ছে সাবজেক্ট, হলো উইল হ্যাভ বিন ফিনিশড ভার্ব বাই দ্য স্টুডেন্ট অবজেক্ট। এবার তোমরা বলো তো যে এটা কোন ভয়েসে আছে? এটা আছে প্যাসিভ ভয়েসে, ভালো করে দেখো, এটা আছে প্যাসিভ ভয়েসে। তোমাকে করতে হবে অ্যাক্টিভ, তাহলে কিভাবে করবে? অবজেক্টটাকে আগে নিয়ে এসো, তাহলে কি হবে? দা স্টুডেন্টস, প্রথমেই লিখবো দা স্টুডেন্টস, হলো। এবার দেখো উইলের জায়গায় উইল বসবে, হ্যাভের জায়গায় হ্যাভ বসবে, কিন্তু বিন বসবে না, বিন বাদ দিয়ে ফিনিশড বসবে, বিন বাদ দিয়ে ফিনিশড বসবে। তারপরে কি হবে? দা প্রজেক্ট, দা প্রজেক্ট। এইটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। মানে এটাকে যদি প্যাসিভ ভয়েস করো কি হবে? দা প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দা স্টুডেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। চলে এসো তারপরেরটাই কি আছে, এটাও দেখো ভয়েস চেঞ্জ কি আছে। দ্য ম্যান ইজ নোন টু মি, খুব ভালো করে বোঝো, এটাও প্যাসিভ ভয়েস। দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ নোন বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে বাই বসে না, নোনের পরে টু বসে। এই যে বাইটা এই যে টু বসেছে, এটা বাইয়ের পরিবর্তে বাই কিন্তু বসে না, বাই মি বলতে পারো বা টু মি বলতে পারো, তাহলে এটা অবজেক্ট। এবার আমাদের এটাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। কিভাবে করবে? প্রথমে আই, মি হয়ে যাবে আই। এবার দেখো ইজ নোন আছে, মানে V1 বসবে, তাহলে V1 হচ্ছে নো, আই নো। তারপরে কি হবে? দা ম্যান, আই নো দা ম্যান। এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাহলে দুটোই তোমাদের প্যাসিভ ভয়েস দিয়েছিল, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই হয়ে গেল আমাদের মডেল সেট নাম্বার 2। এর পরের দিন আমি মডেল সেট নাম্বার 3 নিয়ে আলোচনা করব।
তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং এইভাবে কন্টিনিউ তোমাদের যে প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে যাও, তোমাদের ক্লাস 9 যে প্লে লিস্ট গুলো রয়েছে পরপর সেগুলোকে ফলো করো। আর এখন যেহেতু সামনে পরীক্ষা, তাই এই মডেল সেটগুলোকে ফলো করতে থাকো, দেখবে পরীক্ষায় তোমরা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। তো আজকের জন্য এইটুকুই থাকলো। পরের দিন মডেল সেট নাম্বার 3 করব। আমরা কমপক্ষে 10টা তো করবোই, 10টা মডেল সেট করব, তারপরে আমরা কিছু রাইটিং নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো।